হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমাদের টপিক ফুল প্র্যাকটিস সেট আজকে 2 নম্বর। দেখো, মিসলেনিয়াস ফুল প্র্যাকটিস সেট 2। আজকে আমাদের ট্রান্সলেশন দুটো থাকবে, 40 নম্বর, 20 20 40 নম্বর। প্রেসি একটা থাকবে 40 নম্বরে, রিপোর্ট রাইটিং একটা থাকবে 40 নম্বরে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 5টা থাকবে 2 নম্বর করে, 10 নম্বর। মেক মিনিংফুল সেন্টেন্সেস ফ্রম ফ্রেজেস, এটা 5টা কোশ্চেন থাকবে 2 নম্বর করে, 10 নম্বর। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড, এটা 5টা কোশ্চেন থাকবে 2 নম্বর করে, 10 নম্বর। তাহলে টোটাল টোটাল আমরা 150 নম্বরের যে ফুল মক টেস্ট মতো, সেটা আজকে আমরা এখানে ভিডিওতে করব। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ারটা করবেন। তাহলে আমি এরকম ভিডিও আরও দ্রুত এবং আরও বেশি করে আনবো। তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, ওখানে অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো চলো ফার্স্ট কোশ্চেন শুরু করা যাক। তো একের দাগে ফার্স্ট আমরা এ দাগ করব। এর প্রথমে এটা পুরোটা ভালো করে পড়ব, তারপরে আমরা এইভাবে করে কিন্তু ট্রান্সলেশনটা করব। ফার্স্টে বাংলা বাক্য এবং তার ইংলিশ ট্রান্সলেশন। তো চলো ফার্স্ট এটা ভালো করে পড়ে নিই। এখানে বলছে, সেই দিনটা আমার খুব মনে পড়ে, সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়াও শেষ হয় নাই, শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন হইয়া আছে, এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতেই চারিদিক গাঢ় অন্ধকারে ছাইয়া গিয়াছে। সকাল সকাল খাইয়া লইয়া আমরা কয় ভাই নিজ প্রথা মতো বাইরের বৈঠকখানায় ঢালা বিছনার ওপর রেডির তেলে সেজ জ্বালাইয়া বই খুলিয়া বসিয়া গিয়াছি। বাইরের বারান্দায় একদিকে পিসেমশাই ক্যাম্বিসের খাটের ওপর শুইয়া সন্ধ্যা তন্দ্রাটুকু উপভোগ করিতেছেন, এবং অন্যদিকে বসিয়া বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিং খাইয়া অন্ধকারে চোখ বুজিয়া খোলা হুকোয় খেলা হুকোয় ধূমপান করিতেছেন। দেউড়ির হিন্দুস্থানি পেয়াদাদের তুলসী দাসী সুর শোনা যাইতেছে, এবং ভেতরে আমরা 3 ভাই মেজদার কঠোর তত্ত্বাবধানে নিঃশঙ্কে বিদ্যাভ্যাস করিতেছি। তো দেখো, এটা হচ্ছে শ্রীকান্ত যে উপন্যাস বা সেটা গল্প, সত্যেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তো সেখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। তো এটা আমাদের ভালোভাবে পড়া হয়ে গেল। এবারে আমরা ট্রান্সলেশনে যাচ্ছি, চলো। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, সেই দিনটা আমার খুব মনে পড়ে। তো দেখো, সেই দিন বলতে কিন্তু বর্তমানে, সেই দিন বলতে পাস্টের একটা দিনের কথা মনে পড়ছে, তাহলে কি হবে? আমার মনে পড়ে, আই রিমেম্বার দ্যাট ডে ভেরি ওয়েল, সেই দিনের কথা আমার মনে পড়ে। তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে, ঠিক আছে, কারণ বর্তমানে থেকে পাস্টে একটা দিনের কথা মনে পড়ছে। 2 নম্বর সেন্টেন্সটা দেখো, সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়াও শেষ হয় নাই। তাহলে এখানে কি যদি অর্থে ইউজ হচ্ছে, যদিও অর্থে। তাহলে অলদো দেয়ার ওয়াজ কন্টিনিউয়াস ডাউনপোর থ্রু দ্য হোল ডে, সারাদিন ধরে কি হয়েছে, যদিও বৃষ্টিপাত হয়েছে, কিন্তু দ্য রেন হ্যাড নট স্টপড ইয়েট। দেখো, ইয়েট এসছে মানে কিন্তু এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে অলরেডি পাস্টের ঘটনা, তারপরে আবার এখানে পাস্টের একটা ঘটনাকে ডেসক্রাইব করা হচ্ছে, যেহেতু এই রেনটা মানে বৃষ্টিপাতটা অনেক আগে থেকে শুরু হয়েছে, সেই সময়ও কিন্তু থামেনি, এই অর্থে এখানে হ্যাড নট স্টপড ইয়েট বোঝানো হচ্ছে। 3 দাগের সেন্টেন্স, শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন হইয়া আছে, এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতেই চারিদিক গাঢ় অন্ধকারে ছাইয়া গিয়াছে। তো এখানে কি বলছে দেখো, শ্রাবণের সেই দিনের কথা বলছে, মানে অন দ্যাট ডে অফ শ্রাবণা দ্য হোল স্কাই, সম্পূর্ণ আকাশ কি হয়েছে, ইজ ওভারকাস্ট উইথ ডেন্স ক্লাউডস। তো সমাচ্ছন্ন হইয়া আছে কিসের মাধ্যমে, ঘন মেঘের দ্বারা, ঠিক আছে। তো দেখো, এখানে লেখক কিন্তু একটা কি বলেছে, শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন হইয়া আছে। তো এটা বাস্তবের মতো বা বর্তমানের মতো একটা ফিল দিচ্ছে। তো তাই জন্য কিন্তু এখানে ইজ ইউজ করা হয়েছে, ঠিক আছে, পাস্টের ঘটনা, কিন্তু এটা তাও ইজ ইউজ করা হচ্ছে, কারণ সাহিত্যিক যে ভাষা সেই হিসাবে যদি লেখা হয়, তাহলে এখানে ইজ ইউজ করলে বেটার হয়, ঠিক আছে। তো অন দ্যাট ডে অফ শ্রাবণা দ্য হোল স্কাই ইজ ওভারকাস্ট উইথ ডেন্স ক্লাউডস।
অ্যান্ড তারপরে কি হচ্ছে, সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতেই চারিদিক গাঢ় অন্ধকারে ছাইয়া গিয়াছে। তাহলে কি আসবে, স্কেয়ার্সলি হ্যাড দ্য ইভিনিং পাস্ট, মানে সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতেই, তো স্কেয়ার্সলি হ্যাড দ্য ইভিনিং পাস্ট হোয়েন এ থিক ডার্কনেস, মানে ঘন অন্ধকার কি হয়েছে, হ্যাজ বিন স্প্রেড অল অ্যারাউন্ড। তো দেখো হ্যাজ বিন স্প্রেড, তো এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে এবং প্যাসিভে, তো হ্যাজ বিন স্প্রেড অল অ্যারাউন্ড, চারিদিক ছেয়ে ফেলেছিল। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বর, সকাল সকাল খাইয়া লইয়া আমরা কয় ভাই নিজ প্রথা মতো বাইরের বৈঠকখানার ঢালা বিছানার ওপর রেড়ির তেলের সেচ জ্বালাইয়া বই খুলাইয়া বসিয়া গিয়াছি। তো এখানে আমরা এইভাবে শুরু করতে পারি, হ্যাভিং টেকেন আওয়ার আর্লি ডিশেস, মানে সকাল সকাল খাইয়া লইয়া মানে হচ্ছে হ্যাভিং টেকেন আওয়ার আর্লি ডিশেস অ্যান্ড লাইটেড, লাইটেড মানে জ্বালাইয়া, তো লাইটেড এ কাস্টার্ড অয়েল ল্যাম্প, মানে রেড়ির তেলের ল্যাম্প জ্বালিয়ে, বা সেচ, এখানে সেচ মানে হচ্ছে ল্যাম্প, তো রেড়ির তেলের সেচ জ্বালাইয়ে মানে এ কাস্টার্ড অয়েল ল্যাম্প অন দ্য ফ্লোর ম্যাট অফ আওয়ার ড্রয়িং রুম, তো বৈঠকখানার ঢালা বিছানার ওপরে রেড়ির তেলের সেচ জ্বালাইয়া কি করা হচ্ছে, আই অ্যালং উইথ সাম মাই ব্রাদার্স, আমি এবং আমার সাথে আরও আমার ভাই কি করছে, হ্যাভ সিট ডাউন বসিয়াছিল, ওপেনিং আওয়ার বুকস, বই খুলিয়া বসিয়াছিল, টু রিড অ্যাজ ইউজুয়াল, মানে প্রথমত যেমন আমরা বসি সেইভাবে। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবারে নেক্সট স্লাইডে চলো। 5 দাগের সেন্টেন্স, বাইরের বারান্দার একদিকে পিসে মশাই ক্যামব্রিজের খাটের ওপর শুইয়া সন্ধ্যার তন্দ্রাটুকু উপভোগ করিতেছেন। তাহলে কি আসবে, বাইরের বারান্দার একদিকে মানে অন ওয়ান সাইড অফ আওয়ার বারান্দা, বারান্দার একদিকে আওয়ার আঙ্কেল আমাদের পিসে মশাই কি করছিল, ওয়াজ লেইং অন এ ক্যানভাস কোট, তো ক্যানভাস কোট মানে হচ্ছে ক্যামব্রিজের খাটের ওপরে শুয়েছিল। আর কি করছিল, অ্যান্ড এনজয়িং হিজ ইভিনিং ন্যাপ, তো শুয়ে সন্ধ্যার তন্দ্রাটুকু উপভোগ করছিলেন। তো তারপরে কি বলছে, এবং অন্যদিকে বসিয়া বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিং খাইয়া অন্ধকারে চোখ বুজাইয়া খেলো হুকোয় ধূমপান করিতেছেন। এবং সেই সময় কি হচ্ছে, হোয়াইল অন দ্য আদার সাইড, অন্যদিকে ওল্ড রামকমল ভট্টাচার্য কি করছে, আফটার টেকিং এ ডোজ অফ আফিন, মানে এখানে হচ্ছে ওপিয়াম, ওপিয়াম মানে হচ্ছে আফিন, আফিনের একটা ডোজ নেওয়ার পরে কি করছে, ওয়াজ স্মোকিং এ হুক্কা উইথ হিজ আইস ক্লোজড ইন দ্য ডার্ক, অন্ধকারে সে হুকো টানছিল। ঠিক আছে, 6 দাগের সেন্টেন্স দেখো, দেউড়ির হিন্দুস্থানি পেয়াদাদের তুলসীদাসী সুর শোনা যাইতেছে এবং ভেতরে আমরা 3 ভাই মেজদার কঠোর তত্ত্বাবধানে নিঃশঙ্কে বিদ্যাভ্যাস করিতেছি। তাহলে এখানে কি বলছে দেখো, দেউড়ি, তাহলে দেউড়ি বলতে আউটার গেট, তাহলে অ্যাট দ্য আউটার গেট দ্য টোন অফ দ্য সংস অফ তুলসীদাস সাং বাই সাম হিন্দুস্তানি গার্ডস, তাহলে দেউড়ি থেকে তুলসীদাসের যে গানের সুর সেটা শোনা যাচ্ছে, কারা গাইছিল, সাম হিন্দুস্তানি গার্ডসরা গাইছিল। আর কারা শুনতে পাচ্ছে, ইজ বিং, তাহলে দেখো এটা প্যাসিভে ইউজ হচ্ছে, ইজ বিং হার্ড হোয়াইল ইন দ্য ইনসাইড উই, উই বলতে এখানে কারা, 3 ভাই মানে 3 ব্রাদার্স, যারা কি করছিল, ওয়ার লার্নিং আওয়ার লেসেন্স বিং টেনশন ফ্রি আন্ডার দ্য স্ট্রিক্ট সুপারভিশন অফ আওয়ার সেকেন্ড এল্ডার ব্রাদার। তাহলে মেজদার কঠোর তত্ত্বাবধানে আমরা মানে আমরা বলতে এখানে 3 ভাই তারা ওই তাদের পড়াশুনো করছিল, তখন তারা এই যে হিন্দুস্তানি যারা গার্ডস আছে তাদের তুলসীদাসের যে সুর সেটা তারা শুনতে পেয়েছিল। ঠিক আছে, তো এটা আমরা খুব সুন্দরভাবে করে নিলাম। এবার পরবর্তী যে আমাদের ট্রান্সলেশন আছে সেখানে আমরা যাচ্ছি, চলো। তো এখন 1 বিটা করব, প্রথমে এটা পুরোটা পড়ে নিই, তারপরে আমরা ট্রান্সলেশনটা করব। তো এখানে বলছে, তুমি বই থেকে ইতিহাস পড়ো, কিন্তু প্রাচীন যুগে যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না তখন কোনো বইও লেখা হয়নি, তাহলে তখন কি ঘটেছিল তা আমরা কিভাবে জানব? আমরা কেবল বসে বসে সবকিছু চিন্তা করতে পারবো না। যদিও সেই সুদূর অতীতে কোনো বই আমাদের জন্য লেখা নেই, তবু ভাগ্যক্রমে
এখন প্রচুর জিনিস আছে যা আমাদের বইয়ের মতো জানতে সাহায্য করে। আমাদের আছে শিলা, পাহাড় এবং সমুদ্র, নক্ষত্র, নদী, মরুভূমি এবং প্রাচীন পশুদের, উদ্ভিদের জীবাশ্ম। এগুলি এবং অনুরূপ জিনিসগুলি পৃথিবীর প্রথম ইতিহাসের বই। এবং এই ইতিহাস জানার প্রকৃত উপায় শুধুমাত্র অন্যের লেখা বই পড়া নয়, বরং প্রকৃতির কাছাকাছি যাওয়া। আমি আশা করি তুমি শীঘ্রই শিখতে পারবে কেমন করে শুধুমাত্র পাহাড়, পর্বত ও শিলা থেকে এই গল্প শেখা যায়। কল্পনা করো এটা কত আকর্ষণীয়। তাহলে এটা আমাদের পুরোটা পড়া হয়ে গেল। এবারে আমরা ট্রান্সলেশনে যাচ্ছি, চলো। ফার্স্ট সেন্টেন্স, তুমি বই থেকে ইতিহাস পড়ো। তাহলে কি আসবে? তুমি পড়ো। ইউ রিড হিস্ট্রি ফ্রম বুকস। দুয়ের দাগের সেন্টেন্স, কিন্তু প্রাচীন যুগে যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না তখন কোনো বইও লেখা হয়নি। তাহলে কি আসবে? কিন্তু প্রাচীন যুগে। বাট ইন এনশিয়েন্ট টাইমস, যখন, তাই জন্য হোয়েন আসলো। হোয়েন মেন ডিড নট এক্সিস্ট, মানে মানুষেরা যখন অস্তিত্বে ছিল না, মেন ডিড নট এক্সিস্ট, তখন কি হয়েছে? শিওরলি, অবশ্যই ভাবে, নো বুকস, কোনো বই লেখা হয়নি। তাহলে দেখো পাস্টের ঘটনা, মানে পাস্টে লেখা হয়নি, সেটা কিন্তু এখনো রেসটা ফেলছে বর্তমানে। তাহলে নো বুকস, ওই জন্য হ্যাভ বিন রিটেন আসছে। ঠিক আছে, ওই জন্য হ্যাভ বিন, এখানে বিনটা কিন্তু আবার মানে প্যাসিভ ইউজ হয়েছে, কারণ এখানে নো বুকস, কোনো বই লেখা হয়নি কারোর দ্বারা, মানে প্যাসিভে আসছে। তো এখানে নো বুকস হ্যাভ বিন রিটেন। তিনের দাগের সেন্টেন্স, তাহলে তখন কি ঘটেছিল তা আমরা কি করে জানবো? তো তাহলে তখনটা আমাদের প্রথমে আসবে। হাউ দেন, আমরা কি করে জানবো। ক্যান উই ফাইন্ড আউট, কি ঘটেছিল। হোয়াট হ্যাপেন্ড, এখানে দেখো পাস্টের ঘটনার কথা বলছে, ওই জন্য কিন্তু হ্যাপেন্ড আসছে। হোয়াট হ্যাপেন্ড দেন, তখন, তখন কি ঘটেছিল তা আমরা কি করে জানবো। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন, জিজ্ঞাসার চিহ্ন। সেন্টেন্স, আমরা কেবলমাত্র বসে বসে সবকিছু চিন্তা করতে পারবো না। তাহলে কি আসবে? আমরা পারবো না। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইম্যাজিন এভরিথিং, বসে বসে সবকিছু চিন্তা করতে পারবো না। সেন্টেন্স, যদিও সেই সুদূর অতীতে কোনো বই আমাদের জন্য লেখা নেই, তবু ভাগ্যক্রমে এমন প্রচুর জিনিস আছে যা আমাদের বইয়ের মতো জানতে সাহায্য করে। তাহলে কি আসবে? যদিও, যদিও বলতে অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ। তো সুদূর অতীতের দিনগুলোর কোনো বই, লেখা বই আমাদের কাছে নেই। উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ। ভাগ্যক্রমে, ফরচুনেটলি, আমাদের কাছে কি আছে? উই হ্যাভ সামথিং হুইচ, মানে আমাদের কাছে এমন কিছু জিনিস আছে, উই হ্যাভ সামথিং, যেটা কি হুইচ, হুইচ টেলস আস, আমাদের বলে, এ গ্রেট ডিল, আমাদের বিভিন্ন জিনিসের সম্বন্ধে বলে, অলমোস্ট অ্যাজ বুকস, বইয়ের মতনই আমাদেরকে সবকিছু বলে। তারপরে সেন্টেন্স, আমাদের আছে শিলা, পাহাড় এবং সমুদ্র, নক্ষত্র, নদী, মরুভূমি এবং প্রাচীন পশুদের, উদ্ভিদের জীবাশ্ম। তাহলে আমাদের আছে কি? উই হ্যাভ, আমাদের আছে রক্স, এখানে বারবার অ্যান্ড দেওয়া হয়েছে, বারবার অ্যান্ড দেওয়ার দরকার নেই, কমা দিলেও হবে। রক্স, মাউন্টেন্স, সিজ, স্টার্স, রিভার্স, ডেজার্টস অ্যান্ড ফসেলস অফ ওল্ড অ্যানিমেলস। ঠিক আছে, নেক্সট স্লাইডে চলো। দেখে সেন্টেন্স, এগুলি এবং অনুরূপ জিনিসগুলি পৃথিবীর প্রথম ইতিহাসের বই। এগুলি বলতে নক্ষত্র, পাহাড়, পর্বত, জীবাশ্ম, এগুলো এবং ওই রকম অনুরূপ জিনিসগুলি পৃথিবীর প্রথম ইতিহাসের বই। তাহলে দিস অ্যান্ড আদার লাইক থিংস, ওই রকম যে সমস্ত অন্যান্য জিনিস আছে, আদার লাইক থিংস কি হয়? আর আওয়ার বুকস, কিসের জন্য? ফর দ্য আর্টস আর্লি স্টোরি, পৃথিবীর প্রথম দিককার ইতিহাসের জন্য এগুলো বইয়ের মতো কাজ করে। 8 দাগের সেন্টেন্স, এবং এই ইতিহাস জানার প্রকৃত উপায় শুধুমাত্র অন্যের লেখা বই পড়া নয়, বরং প্রকৃতির কাছাকাছি যাওয়া। তাহলে এবং এই ইতিহাস জানার প্রকৃত উপায়, তাহলে অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি কি হয়? ইজ নট মেয়ারলি টু রিড, শুধুমাত্র পড়া নয়,
অ্যাবাউট ইট ইন আদার পিউপিলস বুকস, শুধু অন্যদের বই পড়া নয়, তার সাথে সাথে কি মানে নেচার মানে প্রকৃতি যে নিজেই একটা বড় বই, তার কাছাকাছি যাওয়া, বাট টু গো থ্রু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। দ্য সেন্টেন্স, আমি আশা করি তুমি শীঘ্রই শিখতে পারবে কেমন করে শুধুমাত্র পাহাড় পর্বত ও শিলা থেকে এই গল্প শেখা যায়। তাহলে আমি আশা করি, আই হোপ ইউ উইল সুন বিং টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। তাহলে আমি আশা করি তুমি শীঘ্রই, তো এখানে তুমি শীঘ্রই মানে ইউ উইল সুন, বিং টু লার্ন শীঘ্রই শিখতে পারবে, বিং টু লার্ন হাউ টু রিড কিভাবে পড়বে, কিভাবে কেমন করে শুধুমাত্র পাহাড় পর্বত ও শিলা থেকে এই গল্প শেখা যায়। তো হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। 10 দাগের সেন্টেন্স, কল্পনা করো এটা কত আকর্ষণীয়। ইম্যাজিন হাউ থ্রিলিং ইট ইজ। তাহলে আমরা পুরোটা কমপ্লিট করে নিলাম। এবারে আমরা প্রেসিতে যাব, চলো। 2 দাগের কোশ্চেন, এবারে আমরা প্রেসি করব। মেক এ প্রেসি অফ দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল। তো দেখো আমাদের এটা প্যাসেজ দেওয়া আছে, তো প্যাসেজটা ভালো করে পড়তে হবে, এর মিনিংটা বুঝতে হবে। তারপরে প্যাসেজের মধ্যে যে পরিমাণ ওয়ার্ড দেওয়া আছে তার 1/3 ওয়ার্ডে আমাদের একটা প্রেসি লিখতে হবে। আর প্রেসির মধ্যে এই যে প্যাসেজ আছে তার মিনিংটা কিন্তু ওখানে ফুটিয়ে তুলতে হবে, ঠিক আছে? তো আমাদের পুরোটা পড়তে হবে। প্রথমে কি বলছে দেখো, হোয়াট ইজ মেশিন। মেশিন কি? ইট ইজ এ বিগ টুল টু হেল্প ম্যান টু ডু হিজ ওয়ার্ক। এটি মানে মেশিনের কথা বলছে, এটি মানুষের কাজে সহায়তা করার জন্য একটি বড় সরঞ্জাম। ম্যান হ্যাজ বিন কল্ড এ টুল মেকিং অ্যানিম্যাল। তো মানুষকে কি বলা হয়? মানুষকে বলা হয় টুল মেকিং প্রাণী বলা হয়েছে। অ্যান্ড ফ্রম হিজ আর্লিয়েস্ট ডেজ হ্যাজ মেড টুলস অ্যান্ড ট্রাইড টু মেক দেম বেটার। তো প্রথম থেকে কি করছে, তার আদিম কাল থেকেই সে সরঞ্জাম তৈরি করছে এবং তা আরও উন্নত করার চেষ্টা করছে। হিজ সুপ্রিমেসি ওভার দ্য আদার অ্যানিমেলস, মেনি অফ দেম মোর পাওয়ারফুল ফ্রম হি ওয়াজ। তাহলে কি বলছে, অন্যান্য প্রাণীদের তুলনায় যারা শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিল, মানুষের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে তার সরঞ্জামের কারণেই। এখানে ওয়াজ স্টাবলিশড বিকজ অফ হিজ টুলস, তার আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে কি কারণে? অন্যান্য প্রাণীদের ওপরে তার এই সমস্ত বড় বড় সরঞ্জামের কারণেই মানুষের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে বলছে, দ্য টুল ওয়াজ অ্যান এক্সটেনশন অফ হিজ হ্যান্ড অর ইউ মে কল ইট এ থার্ড হ্যান্ড। তাহলে কি বলছে, সরঞ্জাম ছিল তার হাতের একটি সম্প্রসারণ, বা আপনি এটিকে তৃতীয় হাতও বলতে পারেন। তারপরে বলছে, দ্য মেশিন ওয়াজ দ্য এক্সটেনশন অফ দ্য টুল। মেশিন ছিল সেই সরঞ্জামের সম্প্রসারণ। তো প্রথমে বলছে হাতের সম্প্রসারণ কি, এই হচ্ছে টুল, আর টুলের সরঞ্জাম, টুলের আবার সম্প্রসারণটা কি, এই যে মেশিন। দ্য টুল অ্যান্ড দ্য মেশিন রেইজড ম্যান অ্যাবাভ দ্য ব্রুট ক্রিয়েশন। তো ব্রুট ক্রিয়েশন মানে হচ্ছে এখানে পশুদের কথা বলা হচ্ছে। তো দ্য ব্রুট ক্রিয়েশন মানে পশু কুলকে বলা হচ্ছে, ঠিক আছে? দ্য টুল অ্যান্ড দ্য মেশিন রেইজড ম্যান অ্যাবাভ দ্য ব্রুট ক্রিয়েশন মানে পশুদের থেকে অনেক ওপরে নিয়ে গিয়েছে এই মেশিন আর এই সমস্ত টুলসের জন্য। তারপরে কি বলছে, দ্য ফ্রিড হিউম্যান সোসাইটি ফ্রম দ্য বন্ডেজ অফ নেচার। তো এখানে কি বলছে, সরঞ্জাম ও মেশিন মানুষকে পশুদের ওপরে তুলেছে, এটি মানুষ সমাজকে প্রকৃতির দাসত্ব থেকে মুক্তি করেছে। দ্য ফ্রিড হিউম্যান সোসাইটি কোথা থেকে? ফ্রম দ্য বন্ডেজ অফ নেচার, নেচার থেকে। উইথ দ্য হেল্প অফ দ্য টুল অ্যান্ড দ্য মেশিন, কমা, ম্যান ফাউন্ড ইট ইজিয়ার টু প্রডিউস থিংস। তো কি বলছে, সরঞ্জাম ও মেশিনের সাহায্যে মানুষ সহজেই বস্তু উৎপাদন করতে পারছে। তারপরে দেখো, হি প্রডিউসড মোর অ্যান্ড ইয়েট হ্যাড মোর লেজার। হি প্রডিউসড মোর অ্যান্ড ইয়েট হ্যাড মোর লেজার মানে বেশি উৎপাদন করছে, তারপরেও
তার অবসর থাকছে, সে বেশি উৎপাদন করছে এবং তবুও আরও অবসর পেয়েছে। তারপরে বলছে অ্যান্ড দিস রেজাল্টেড ইন দ্য প্রোগ্রেস অফ দ্য আর্টস অ্যান্ড সিভিলাইজেশন অ্যান্ড অফ দ্য থটস অ্যান্ড সায়েন্স। তো বলছে এর ফলে শিল্প, সাহিত্য, চিন্তাধারা এবং বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। পরের স্লাইডে চলো। তারপরে দেখো, বাট দ্য বিগ মেশিন অ্যান্ড ইটস অ্যালাইজ হ্যাভ নট বিন আনমিক্সড ব্লেসিং। তাহলে কি বলছে, কিন্তু বড় মেশিন এবং তার সহকারীরা সব সময় আশীর্বাদ নিয়ে আসেনি। তো আগেরটা আমাদের ছিল কি, মেশিনের কি কি ভালো দিক সেগুলো আমাদের বলা হয়েছিল, এবারে এখানে আমাদের খারাপ দিকগুলো বলা হচ্ছে। ইফ দ্য মেশিন হ্যাজ encouraged the growth of civilization, it has also encouraged the growth of barbarism by producing terrible weapons of warfare and destruction. তাহলে কি বলছে, যদি মেশিন সভ্যতার বিকাশকে অগ্রগতি করে, মানে সিভিলাইজেশনকে আরো উন্নত করে, তার সাথে সাথে কি করছে, তবে এটি বর্বরতাকেও উৎসাহিত করছে, মানে করেছে, ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র ও ধ্বংসাত্মক সরঞ্জাম তৈরি করে। তারপরে কি বলছে, ইফ ইট হ্যাজ প্রডিউসড অ্যাবান্ডান্স, দিস অ্যাবান্ডান্স হ্যাজ নট বিন মেনলি ফর দ্য মাসেস বাট চিপলি ফর দ্য লিমিটেড ফিউ। তাহলে কি বলছে, যদি এটি প্রাচুর্য সৃষ্টি করে, এটি বলতে এখানে এই সমস্ত বড় বড় মেশিন এবং সরঞ্জাম সেগুলো কি করছে, প্রাচুর্য সৃষ্টি করে, তবে সেই প্রাচুর্য মূলত সাধারণ জনগণের জন্য নয়, বরং এটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য। ঠিক আছে, মানে যে সমস্ত বড় বড় সরঞ্জাম, ভয়ঙ্কর যে যুদ্ধাস্ত্র সেইগুলো। It has made the difference between the luxury of the very rich and the poverty of the poor even greater than it has in the past. তো কি বলছে, মানে অতীতে ধনী দরিদ্রের মধ্যে যা ব্যবধান ছিল, বর্তমানে যখন এই সমস্ত সভ্যতার অগ্রগতি হচ্ছে এবং ভয়ঙ্কর সব যুদ্ধাস্ত্র তৈরি হচ্ছে এবং কিছু মানুষের কাছে সেটা কুক্ষিগত হচ্ছে, তখন কিন্তু এই ধনী দরিদ্রের ব্যবধান আরো বিশালভাবে বেড়ে যাচ্ছে। তো সেটাই বলছে, দেখো এটি ধনীদের বিলাসিতা ও গরিবদের দারিদ্র্যের ব্যবধানকে অতীতের চেয়েও বাড়িয়ে তুলেছে। ইনস্টিড অফ বিং দ্য টুল এ সার্ভেন্ট অফ ম্যান, ইট হ্যাজ পারসিউড টু বিকাম হিজ মাস্টার। তাহলে বর্তমানে এটাই হচ্ছে, মেশিন যেটা কিনা হওয়া উচিত ছিল, যা মানুষের সেবক হওয়ার কথা ছিল, তা কি হচ্ছে এখন বর্তমানে, তা মানুষের মালিক হয়ে উঠছে। বর্তমানে কিন্তু সেটাই হচ্ছে। তো আমাদের পুরোটা ভালো করে পড়া হয়ে গেল, এবারে আমরা প্রেসিতে যাচ্ছি। চলো, পুরো প্যাসেজটা আমরা ভালো করে পড়লাম। তো পুরো প্যাসেজটা পড়ার পরে আমরা কি বুঝতে পারলাম, যে মানুষ এবং মানুষের তৈরি যে সমস্ত যন্ত্রপাতি, তার উপরে এই প্যাসেজটা বলা হয়েছে। তো আমরা টাইটেল সিলেক্ট করলাম প্রেসির, সেটা হচ্ছে ম্যান অ্যান্ড মেশিন, মানুষ এবং যন্ত্রপাতি। তো এখানে কি বলেছে, এখানে দেখো, আহ, মানুষ কিন্তু প্রথম দিন থেকেই, মানে আর্লি ডেজ, যখন থেকে মানুষ পৃথিবীতে আবির্ভাব হয়েছে তখন থেকেই বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করছে এবং সেইগুলোকে আরো উন্নততর করার চেষ্টা করছে। তার ফলে কি হয়েছে, তার ফলে অন্যান্য প্রাণীদের উপরে মানুষের কিন্তু আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, যারা আমাদের থেকেও, মানে মানুষের থেকেও শক্তিশালী, সেই সমস্ত প্রাণীদের উপরে মানুষের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে মানুষের এটা তৃতীয় হাতের মতো কাজ করছে এই সমস্ত যন্ত্রপাতি। আর দেখো, মানুষকে প্রকৃতির যে বাঁধন সেখান থেকেও কিন্তু মুক্ত করেছে এই সমস্ত যন্ত্রপাতি। আর বিভিন্ন বস্তু খুব সহজে কিন্তু এই যন্ত্রপাতি এবং সরঞ্জামের মাধ্যমে খুব সহজেই কিন্তু তৈরি করা যাচ্ছে। আর কি হচ্ছে, সভ্যতার অগ্রগতি ঘটেছে, বিজ্ঞানের অগ্রগতি ঘটেছে এই সমস্ত যন্ত্রপাতির মাধ্যমে। ঠিক আছে, তো এই প্যারাটা আমরা কিভাবে পড়বো, দেখো প্রেসিটা কিভাবে করব। ম্যান হ্যাজ ডমিনেটেড ওভার দ্য অ্যানিমেলস অ্যান্ড নেচার উইথ দ্য হেল্প অফ টুল অ্যান্ড মেশিন। তাহলে এই যে পুরো সেন্টেন্সটা দেখো, এখান থেকে এই নেচার অবধি, এই যে নেচার অবধি কিন্তু পুরোটাই কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে কভার হয়ে গেল। ম্যান হ্যাজ ডমিনেটেড, এখানে এত কিছু আর বলার দরকার নেই যে মানুষেরা অন্য অন্য প্রাণীদের উপরে আধিপত্য করেছে, তারপরে মানে প্রকৃতির যে বাঁধন সেখান থেকে মুক্ত হয়ে গিয়েছে, মানুষের
তৃতীয় হাতের মতো কাজ করে সেই সমস্ত যন্ত্রপাতি, এত কিছু বলার দরকার নেই, জাস্ট এখানে বললে হবে, এটা বললেই হয়ে যাবে যে ম্যান হ্যাজ ডমিনেটেড ওভার আদার অ্যানিমালস, অন্যান্য প্রাণীদের উপরে আধিপত্য করেছে, অ্যান্ড নেচারের ওপরেও, মানে প্রকৃতির ওপরেও, কিসের মাধ্যমে? উইথ দ্য হেল্প অফ টুল অ্যান্ড মেশিন। তো সরঞ্জাম এবং যন্ত্রপাতির মাধ্যমে মানুষ অন্যান্য প্রাণীদের উপরে এবং প্রকৃতির উপরে আধিপত্য করেছে। এখানে দেখো, মানুষ যন্ত্র ও সরঞ্জামের সাহায্যে অন্যান্য প্রাণী ও প্রকৃতির উপরে আধিপত্য বিস্তার করেছে। তারপরে দেখো কি বলছে, বোথ দ্য অবজেক্টস হ্যাভ হেল্পড হিম টু প্রডিউস থিংস বাই অফারিং লেজার। তাহলে লেজার মানে কি? অবসর। এখানে দেখো, উইথ দ্য হেল্প অফ দ্য টুল অ্যান্ড দ্য মেশিন ম্যান ফাউন্ড ইট ইজিয়ার টু প্রডিউস থিংস, হি প্রডিউসড মোর অ্যান্ড ইয়েট হ্যাড মোর লেজার। তো এখানে দেখো কি বলছে, এই জায়গার থেকে আমাদের এই অবধি এই সেন্টেন্সটা ডিনোট করছে, ঠিক আছে? তো বোথ দ্য অবজেক্টস মানে এই টুল আর মেশিন, এই দুটো অবজেক্টই কি করছে? হেল্পড হিম, হ্যাভ হেল্পড হিম মানে মানুষকে সাহায্য করছে, কিসের জন্য? টু প্রডিউস থিংস মানে বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে সাহায্য করছে, এবং তার সাথে সাথে অবসর সময়ও দিচ্ছে। তাহলে দেখো এখানেও সেই কিন্তু মিনিংটা দিচ্ছে, উইথ দ্য হেল্প অফ দ্য টুল অ্যান্ড দ্য মেশিন ম্যান ফাউন্ড ইট ইজিয়ার, মানে খুব সহজ উপায়ে জিনিসপত্র তৈরি করছে, এবং তার সাথে সাথে কি হচ্ছে? হি প্রডিউসড মোর, অনেক বেশি তৈরি করছে, অ্যান্ড ইয়েট তার সত্ত্বেও কি হচ্ছে? হ্যাড মোর লেজার, তার সত্ত্বেও অবসর সময় পাচ্ছে। তারপর লাস্ট সেন্টেন্সটা দেখো, অ্যান্ড দিস রেজাল্টেড ইন দ্য প্রোগ্রেস অফ দ্য আর্টস অ্যান্ড সিভিলাইজেশন অ্যান্ড অফ দ্য থটস অ্যান্ড সায়েন্স। তাহলে এর ফলে কি হচ্ছে? এর ফলে মানুষ অন্যান্য বিষয়ে মনোযোগ দিতে পারছে, যেমন আর্টস, সিভিলাইজেশন মানে সভ্যতার অগ্রগতি, এবং বিজ্ঞানের প্রতি আরও মনোযোগ দিতে পারছে। তাহলে ইট রেজাল্টেড ইন দ্য প্রোগ্রেস অফ আর্টস, সিভিলাইজেশন অ্যান্ড সায়েন্স। তাহলে এই দুই জিনিস মানে বোথ দ্য অবজেক্টস, এই দুই জিনিস তাকে অবসর প্রদান করে, জিনিস উৎপাদনে সাহায্য করে, এবং এর ফলে শিল্প, সভ্যতা ও বিজ্ঞানের উন্নতি সাধিত হচ্ছে। তারপরের স্লাইডে চলো। তো আগের স্লাইডে আমরা দেখলাম মানুষ এবং মানুষের তৈরি যে সমস্ত যন্ত্রপাতি, তার জন্য মানুষের যে সমস্ত সুবিধাগুলো হয়েছে এবং সভ্যতার যে অগ্রগতি ঘটেছে সেটা আমরা আগের স্লাইডে দেখলাম। এবার এই স্লাইডে আমরা দেখব যে এই সমস্ত সভ্যতার যে অগ্রগতি ঘটেছে এবং যে সমস্ত যন্ত্রপাতি তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু অনেক ভয়ঙ্কর সব অস্ত্র তৈরি হচ্ছে, যার ফলে কি হচ্ছে? সমাজের মধ্যে কিন্তু একটা ডিভিশন তৈরি হচ্ছে, ধনী দরিদ্রের একটা ডিভিশন তৈরি হচ্ছে। তো সেটাই আমরা দেখো এখানে দেখব। তো এইখান থেকে এই অবধি একটা ফার্স্ট সেন্টেন্সে আমরা কিন্তু লিখেছি। দেখো, বাট মেশিন হ্যাজ এনকারেজড টু ক্রিয়েট টু ক্লাসেস, দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার। তারপরে দেখো এটাকে আবার একটু এক্সপ্লেন করে বলছে কি, দ্য সিভিলাইজড অ্যান্ড দ্য প্রিভিলেজড, মানে এটা একজনকেই বলছে, মানে রিচ যারা আছে, ধনী ব্যক্তি, তাদেরকেই এখানে বিশেষিত করছে, আর গরিব যারা, তারা কি হচ্ছে? শোষিত হচ্ছে, দ্য এক্সপ্লয়েটেড। তো এখানে দেখো, কিন্তু যন্ত্র দুটি শ্রেণী সৃষ্টি করেছে, ধনী ও দরিদ্র, সভ্য ও সুবিধাভোগী এবং শোষিত, ঠিক আছে? সভ্য ও সুবিধাভোগী এই ধনীদের বলা হচ্ছে, আর শোষিত কারা হচ্ছে? এই গরিব যারা, তারা কিন্তু শোষিত হচ্ছে। তাহলে এখানে দেখো, বাট দ্য বিগ মেশিন অ্যান্ড ইটস অ্যালাইজ have not been unmixed blessing. If the machine has encouraged the growth of civilization, it has also encouraged the growth of barbarism by producing terrible weapons of warfare and destruction. মানে যেমন সভ্যতার অগ্রগতিতেও উৎসাহিত করেছে মেশিন, যন্ত্রপাতি, তেমন কিন্তু এ সমস্ত নারকীয় হত্যা ঘটছে কিন্তু এই সমস্ত ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্রের জন্যই কিন্তু নারকীয় হত্যাকাণ্ড এবং ডিস্ট্রাকশন মানে ধ্বংসযজ্ঞ কিন্তু এর জন্যই হচ্ছে। তারপরে বলছে, ইফ ইট হ্যাজ প্রডিউসড অ্যাবান্ডান্স, অতিরিক্ত মাত্রায় যখন তৈরি হচ্ছে, তখন কাদের কাছে থাকছে এরা? মানে এই সমস্ত যন্ত্রপাতিগুলো, দিস অ্যাবান্ডান্স হ্যাজ নট বিন মেনলি ফর দ্য মাসেস, সাধারণ লোকের জন্য কিন্তু এই সমস্ত অস্ত্রশস্ত্র তৈরি হচ্ছে না, এগুলো কাদের জন্য হচ্ছে? বাট চিপলি ফর দ্য
লিমিটেড ফিউ, কিছু মানুষদের কাছেই কিন্তু এটা কুক্ষিগত হচ্ছে। ইট হ্যাজ মেড দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য লাক্সারি অফ দ্য ভেরি রিচ অ্যান্ড দ্য প্রভার্টি অফ দ্য পুয়ার ইভেন গ্রেটার দ্যান ইট ওয়াজ ইন দ্য পাস্ট। মানে পাস্টে বা অতীতে ধনী দরিদ্রের মধ্যে যা ব্যবধান ছিল, বর্তমানে এই সমস্ত যন্ত্রপাতি তৈরির ফলে কিন্তু আরও বেশি পরিমাণে এটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু এর যে পুরো মিনিংটা সেটা বোঝাতে পারলাম। তারপরে দেখো কি বলছে, অ্যাট প্রেজেন্ট টুল অথবা মেশিন হ্যাজ টেকেন দ্য রোল অফ মাস্টার অ্যান্ড নট দ্য সার্ভেন্ট অফ ম্যান। তো আগে কি হতো, আগে যেটা তৈরি হয়েছে মানুষদের সুবিধার জন্য, পরবর্তীতে কি হচ্ছে সেটাই এখন মানে মানুষদের সেবার জন্য কিন্তু এই সমস্ত যন্ত্রপাতি তৈরি হয়েছে। বর্তমানে সেটা কি হচ্ছে, এখন এই যন্ত্ররাই কিন্তু প্রভুর জায়গা নিয়ে নিচ্ছে। বর্তমানে যন্ত্র মানুষের সেবকের পরিবর্তে তার প্রভুর ভূমিকা গ্রহণ করছে। তাহলে দেখো এই লাস্ট সেন্টেন্সটাই এখানে আমরা এই সেন্টেন্সের মধ্যে ডিনোট করলাম। ইনস্টেড অফ বিং দ্য টুল অফ এ সার্ভেন্ট অফ ম্যান ইট হ্যাজ পারসিউমড টু বিকাম হিজ মাস্টার। এখন বর্তমানে এটাই হচ্ছে যে যেটা তৈরি হয়েছিল, যে টুলগুলো মানুষের সাহায্যের জন্য তৈরি হয়েছিল, সেবার জন্য তৈরি হয়েছিল, বর্তমানে সেই মেশিন এখন প্রভুর ভূমিকা পালন করছে মানুষদের। ঠিক আছে, এটা পুরোটা আমরা ভালো করে পড়ে নিলাম। এবারে আমরা রিপোর্ট রাইটিংয়ে যাব। চলো, দ্য কোশ্চেন, রাইট এ রিপোর্ট not more than 200 words on an awareness campaign on global warming by your club on the basis of the following points. তো পয়েন্টস গুলো দেখো, এ বার্নিং প্রবলেম, কজেস, এফেক্ট রেমেডি, প্লাকেট ক্যাম্পেইন সেমিনার অর্গানাইজড। আমাদের টাইটেল দিতে হবে আর যে লিখছে তার নাম দিতে হয়। তাহলে এখানে আমাদের নাম দিলে কিন্তু সমস্যা হবে, কারণ পরীক্ষায় এখানে আমাদের নিজস্ব নাম কিন্তু দেওয়া যাবে না, ব্যবহার করা যাবে না। তাহলে বাই XYZ দিয়ে করাটা বেস্ট। তো ফার্স্ট টাইটেল দিতে হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অন গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং বিষয়ে সচেতনতার অভিযান, বাই XYZ। তারপর এখান থেকে আমাদের মেন বডিটা শুরু হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ নাও বিকাম এ সিরিয়াস থ্রেট অ্যান্ড ওয়ান অফ দ্য মেজর এনভায়রনমেন্টাল ইস্যুস দ্যাট হ্যাজ স্ন্যাচড স্লিপ অ্যাট নাইট ফ্রম দ্য লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো এখানে সব প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। সাবজেক্ট আসলো গ্লোবাল ওয়ার্মিং, হ্যাজ নাও বিকাম, তাহলে এটা কিন্তু থার্ড ফর্ম। ঠিক আছে, হ্যাজ নাও বিকাম এ সিরিয়াস থ্রেট, গ্লোবাল ওয়ার্মিং এখন একটা গুরুতর হুমকি হয়ে উঠেছে। অ্যান্ড ওয়ান অফ দ্য মেজর এনভায়রনমেন্টাল ইস্যুস দ্যাট হ্যাজ স্ন্যাচড স্লিপ অ্যাট নাইট ফ্রম দ্য লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে কি করেছে, এই যে এইটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, যে সমস্ত পরিবেশ বিষয়ক যে সমস্যা আছে তার মধ্যে কিন্তু অন্যতম এই গ্লোবাল ওয়ার্মিং। তো এর জন্য এই যে ইস্যুর জন্য হ্যাজ স্ন্যাচড কেড়ে নিয়েছে, কি কেড়ে নিয়েছে, ঘুম কেড়ে নিয়েছে, অ্যাট নাইট রাতের, কাদের, ফ্রম দ্য লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বড় বড় যে নেতা আছে তাদের ঘুম কেড়ে নিয়েছে এই গ্লোবাল ওয়ার্মিং। তাহলে গ্লোবাল ওয়ার্মিং এখন একটা গুরুতর হুমকি হয়ে উঠেছে এবং এটি বিশ্বের অন্যতম প্রধান পরিবেশগত সমস্যা যা বিশ্ব নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তারপরে দেখো, অ্যাকর্ডিং টু NOAA' 2023 অ্যানুয়াল ক্লাইমেট রিপোর্ট, দ্য কম্বাইন্ড ল্যান্ড অ্যান্ড ওশান টেম্পারেচার হ্যাজ ইনক্রিজড। দেখো হ্যাজ ইনক্রিজ হচ্ছে, কারণ অনেক আগে থেকে কিন্তু এটা হয়ে আসছে, বৃদ্ধি পেয়ে আসছে, ওই জন্য হ্যাজ ইনক্রিজ দিয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। হ্যাজ ইনক্রিজড অ্যাট অ্যান অ্যাভারেজ রেট অফ 0.11 ডিগ্রি ফারেনহাইট পার ডেকেড। প্রতি 10 বছর অন্তর 0.1 ডিগ্রি গড় তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়ে আসছে। কোথা থেকে, সিন্স 1850 সালের পর থেকে এটা বৃদ্ধি পেয়ে আসছে। এখনো পর্যন্ত কত বেড়েছে, অর 2 ডিগ্রি ফারেনহাইট ইন টোটাল, এখনো পর্যন্ত সব মিলে প্রায় 2 ডিগ্রি ফারেনহাইট কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাই দেখো বলছে NOAA এর 2023 সালে বার্ষিক জলবায়ু প্রতিবেদন অনুযায়ী
1850 সাল থেকে ভূমি ও সমুদ্রের সম্মিলিত তাপমাত্রা প্রতি 10 বছর গড়ে 0.11 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেয়েছে, যা মোট 2 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি নির্দেশ করে। It has been estimated that in the next 50 or 100 years, the Earth's temperature would be increased to a great level, creating a massive problem for living on Earth. তাহলে কি বলছে? অনুমান করা হচ্ছে যে আগামী 50 বা 100 বছরে পৃথিবীর তাপমাত্রা আরো বেড়ে যাবে, যা পৃথিবীতে বসবাসের জন্য বিশাল সমস্যা সৃষ্টি করবে। এটা হয়ে গেল। এবার পরের স্লাইডে চলো। So, in order to make the pupil aware of dreadful consequences of গ্লোবাল ওয়ার্মিং, তো ড্রেডফুল মানে হচ্ছে কি ভয়ঙ্কর, কনসিকুয়েন্সেস মানে হচ্ছে পরিণতি। তো গ্লোবাল ওয়ার্মিং এর ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে মানুষদের সচেতন করতে আমাদের ক্লাব কি করেছে, আবার এবিসি ক্লাব, তো স্পেসিফিক নাম দেওয়ার দরকার নেই, এবিসি ক্লাব দিলেই হবে। আবার এবিসি ক্লাব হ্যাজ অ্যারেঞ্জড অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইন দ্য vicinity of the World Environment Day on the 5th June this year. তো এই বছরে 5ই জুনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের ক্লাব এই জনসচেতনতা অভিযান শুরু করেছে। সুতরাং গ্লোবাল ওয়ার্মিং এর ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে মানুষকে সচেতন করবার জন্য আমাদের এবিসি ক্লাব এই বছরের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে এক সচেতনতা অভিযানের আয়োজন করেছে। তো অলরেডি কিন্তু এটা হয়ে গিয়েছে, ঠিক আছে, আয়োজন করা হয়ে গিয়েছে। তো এখনো যেহেতু বর্তমানে আমাদের এটা রেস্টটা আছে, তো ওই জন্য কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, হ্যাজ অ্যারেঞ্জড, ঠিক আছে। এ র্যালি উইথ দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব ওয়াজ অর্গানাইজড ফর দিস পারপাস ইন দ্য লোকালিটি অ্যাট 10 AM। তো দিস পারপাস বলতে এখানে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সচেতনতা উপলক্ষে, মানুষের মধ্যে সচেতনতা উপলক্ষে এই র্যালিটার আয়োজন করা হয়েছিল। তো এই উদ্দেশ্যে সকাল 10টায় স্থানীয় এলাকায় ক্লাবের সদস্যদের নিয়ে একটি র্যালি বের করা হয়। দ্য মেম্বার্স ক্যারিড পোস্টার্স, প্লাকার্ডস অ্যান্ড লিফলেটস ডেসক্রাইবিং দ্য হার্মফুল কনসিকুয়েন্সেস অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং। তো এই যে সদস্যরা কি করেছিল, পোস্টার্স, তারপরে প্লাকার্ডস এবং লিফলেট বহন করেছিল, যার মধ্যে কি লেখা আছে, এই যে গ্লোবাল ওয়ার্মিং এর যে ক্ষতিকর প্রভাব সেই সম্বন্ধে বিবরণ দেওয়া আছে। সদস্যরা পোস্টার, প্লাকার্ড এবং লিফলেট বহন করেন যেখানে গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিবরণ দেওয়া হয়। তারপরে কি হয়েছে, লেটার এ সেমিনার ওয়াজ অ্যারেঞ্জড ইন দ্য clubhouse and many renowned persons including some environmentalists attended in it. পরে ক্লাব ঘরে একটি সেমিনার আয়োজন করা হয় যেখানে অনেক বিশিষ্ট ব্যক্তি, পরিবেশবিদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। তারপরে দেখো, তারপরে আমরা পরের স্লাইডে যাব। এ কে চতুর্বেদী, এ ফেমাস সোশ্যাল ওয়ার্কার অ্যান্ড এনভায়রনমেন্টালিস্ট, highlighted that the rapid increase of greenhouse gas, environmental degradation মানে অবক্ষয়, পরিবেশের অবক্ষয়, through pollution and random deforestation are the causes of global warming. তো পরিচিত সমাজকর্মী ও পরিবেশবিদ এ কে চতুর্বেদী কি বলেছেন, গ্রিন হাউসের দ্রুত বৃদ্ধি, পরিবেশ দূষণের মাধ্যমে অবক্ষয় এবং অনিয়ন্ত্রিত বন উজাড়ের কারণে, মানে বন যে ডিফরেস্টেশন হচ্ছে, মানে গাছ কাটা হচ্ছে, তার কারণে কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং ঘটছে। আদার্স স্ট্রেচড অন দ্য ডিজাস্টার্স আউটকাম অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং। তো স্ট্রেচড অন মানে কি, আলোকপাত করা। তো এখানে দেখো অন্যান্য বক্তারাও গ্লোবাল ওয়ার্মিং এর মারাত্মক পরিণতি বিষয়ে আলোকপাত করেন। তারপরে দেখো কি বলছে, দে অলসো সাজেস্টেড সাম প্রিভেন্টিভ মেজার্স টু কাভ মানে কমানো, টু কাভ দ্য প্রবলেম, সমস্যাকে কমানোর জন্য কিছু প্রিভেন্টিভ মেজার্স মানে হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা সুপারিশ করেন। তাহলে এই সমস্যাটি কমানোর জন্য কিছু প্রতিরোধমূলক ব্যবস্থাও সুপারিশ করেন তারা। তারপরে কি বলছে দেখো, দ্য সেমিনার, এই যে সেমিনারটা যেটা হচ্ছিল ওই ক্লাব ঘরে, দ্য সেমিনার
continued for 2 hours and it was a very good effective one. তো সেমিনারটি 2 ঘন্টা ধরে চলে এবং এটি অত্যন্ত কার্যকর একটি আলোচনা সভা ছিল। তাহলে এটা আমরা পুরোটা ভালো করে করলাম গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে রিপোর্ট রাইটিং। এবারে আমরা লাস্ট যে আমাদের যে পার্টগুলো আছে সেগুলো আমরা করব। চলো, 4 কোশ্চেন, fill in the blanks in each sentence with the correct alternative from options within the brackets। তো এই ব্র্যাকেটের মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমাদের লিখতে হবে। এর আগে কোশ্চেন, ডিউরিং রেনি সিজন all the drains are infested dash mosquitoes, by অথবা with, কোনটা হবে? বর্ষাকালে সমস্ত নর্দমা মশায় আক্রান্ত হয় বা মশায় ভর্তি থাকে। তাহলে এটা ফিক্সড প্রিপোজিশনের কোশ্চেন। এখানে আমাদের আসবে ইনফেস্টেড মানে আক্রান্ত, ইনফেস্টেড উইথ হবে এর সঙ্গে, ইনফেস্টেডের সাথে উইথ আসবে। বিদায়ের কোশ্চেন, ইউ শুড কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ড্যাশ, এটা হচ্ছে ক্লোথ আর এটাও ক্লোথ। তো এখানে একটা তফাৎ দেখতে হবে, এই ক্লোথটা হচ্ছে নাউন আর এইটা হচ্ছে কি, এটা ভার্ভ, মানে কাউকে পোশাক পরানো অর্থে এই ক্লোথ ইউজ হয়। CLOTHE, এটা হচ্ছে ভার্ভ ফর্ম, এটা হচ্ছে নাউন ফর্ম। তাহলে কোনটা আসবে এখানে? ইউ শুড কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউ, তো তোমার কাপড় অনুযায়ী কোট কাটানো উচিত। তাহলে ইউ শুড কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর, এখানে নাউন ফর্ম বসবে, তাহলে ক্লোথ আসবে CLOTH। সিদায়ের কোশ্চেন, দিস কার ইজ মাইন অ্যান্ড দ্যাট ইজ ড্যাশ ইয়োর্স, কোনটা হবে? এখানে এই গাড়িটা আমার এবং ওটা তোমার, তাহলে তোমার বলতে এখানে পজিটিভ প্রোনাউন ইউজ হবে। তাহলে দিস কার ইজ মাইন অ্যান্ড দ্যাট ইজ ইয়োর্স হবে, YOURS। বিদায়ের কোশ্চেন, হি ওয়াজ লুকিং ড্যাশ ডিউরিং ইন্টারোগেশন, তো জিজ্ঞাসাবাদের সময় তাকে হতাশ দেখাচ্ছিল। তো এখানে হতাশ অর্থে কোনটা আসবে? এখানে দেখো ডিজেক্টেড আর ডিসগ্রেসড। তো ডিসগ্রেসড মানে হচ্ছে অপমানিত, তো এখানে অপমানিত না, এটা হচ্ছে হতাশ দেখাচ্ছে, তো এখানে ডিজেক্টেড হবে, ডিজেক্টেড ডিউরিং ইন্টারোগেশন। ইদায়ের কোশ্চেন, উই কনগ্রাচুলেটেড হার ড্যাশ হার সাকসেস ইন দ্য UPSC এক্সাম, অন অথবা ফর, কোনটা হবে? এখানে দেখো এখানে এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশনের কোশ্চেন। উই কনগ্রাচুলেটেড হার অন হার সাকসেস, এখানে হচ্ছে অভিনন্দন অর্থে অন আসবে, সে UPSC এক্সামে পাশ করেছে বা সাকসেস পেয়েছে, তার জন্য তাকে অভিনন্দন জানানো হচ্ছে, ঠিক আছে? তো এই জন্য এখানে অন আসবে। আর ফর কখন ইউজ হয়? ফর সাধারণত কোনো কিছু ভালো কাজ বা প্রচেষ্টার জন্য ব্যবহার করা হয়। 5 কোশ্চেন, মেক কমপ্লিট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ফ্রেজেস। তো ফার্স্ট ফ্রেজ, কল ফর মানে দাবি করা। তো একটা সেন্টেন্স দেখো, দ্য কারেন্ট সিচুয়েশন, বর্তমান পরিস্থিতি, কারেন্ট সিচুয়েশন কলস ফর, কিসের দাবি জানাচ্ছে? কলস ফর আর্জেন্ট অ্যাকশন টু প্রিভেন্ট, প্রতিরোধ করতে, প্রিভেন্ট ফার্দার, পরবর্তী ক্ষতি প্রতিরোধ করতে আর্জেন্ট অ্যাকশনের দাবি জানাচ্ছে বর্তমান পরিস্থিতি, ঠিক আছে? এটা হলো। বিদায়ের ফ্রেজটা দেখো, চাইল্ডস প্লে মানে হচ্ছে খুব সহজ কাজ, খুব সহজ কাজ। তাহলে একটা সেন্টেন্স কি হবে? সলভিং দিস ম্যাথ প্রবলেম, PROBLEM প্রবলেম ওয়াজ চাইল্ডস প্লে ফর দ্য ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ওই ব্রিলিয়েন্ট স্টুডেন্টের কাছে বা ওই ব্রিলিয়েন্ট ছাত্রের কাছে এই
ম্যাথটা বা এই গণিতটা সমাধান করা একটা বাচ্চাদের খেলার মতো ছিল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। সি দাগের কোশ্চেন, কাস্ট অ্যাসাইড। তো কাস্ট অ্যাসাইড মানে হচ্ছে ত্যাগ করা, ত্যাগ করা। তাহলে একটা সেন্টেন্স দেখো, হি কাস্ট অ্যাসাইড অল হিজ ফিয়ার্স। সে তার সমস্ত ভয়গুলোকে ত্যাগ করেছিল। কাস্ট অ্যাসাইড অল হিজ ফিয়ার্স অ্যান্ড ফেসড, মুখোমুখি হয়েছিল, ফেস দ্য চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জেস ব্রেভলি। এবং এবং হচ্ছে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। পরবর্তী ফ্রেজ দেখো, ডি দাগ, ডার্ক হর্স। ডার্ক হর্স মানে হচ্ছে গোপন প্রতিভাধারী, গোপন প্রতিভাধারী। ঠিক আছে, তো একটা সেন্টেন্স দেখো, নো ওয়ান, নো ওয়ান এক্সপেক্টেড, নো ওয়ান এক্সপেক্টেড হিম টু উইন দ্য কম্পিটিশন। কেউ আশা করেনি যে সে জিতবে। নো ওয়ান এক্সপেক্টেড হিম টু উইন দ্য কম্পিটিশন বাট হি টার্ন আউট টু বি এ ডার্ক হর্স। তাহলে কেউ আশা করেনি যে সে প্রতিযোগিতায় জিতবে, কিন্তু সে অপ্রত্যাশিত বিজয়ী হয়ে উঠল। ঠিক আছে, পরের ফ্রেজটা দেখো, ইদা, ক্রোকোডাইল টিয়ার্স মানে মায়া কান্না। ঠিক আছে, মায়া কান্না বা ছলনার কান্না যেটা বলে, বা মিথ্যা কান্না। ঠিক আছে, সেন্টেন্স কি আসবে, দ্য কারাপ্ট পলিটিশিয়ান শেড, শেড মানে এখানে হচ্ছে আশ্রয় নেয়, শেড মানে হচ্ছে আশ্রয় নেওয়া। দ্য কারাপ্ট পলিটিশিয়ান শেড ক্রোকোডাইল টিয়ার, CROCODILE, ক্রোকোডাইল টিয়ার, টিয়ার্স এখানে, টু গেইন পাবলিক সিম্প্যাথি। তাহলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ জনগণের সহানুভূতি পাওয়ার জন্য মিথ্যা কথার আশ্রয় নেয় বা মিথ্যা কান্নার আশ্রয় নেয়। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। এবার পরবর্তী 6 দাগের কোশ্চেনে আমরা যাব, চলো। 6 দাগের কোশ্চেন, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। তো এ দাগ, আই ক্যান নেভার ফরগিভ ইউ, আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। তাহলে এটাকে আমাদের করতে হবে মেক ইট ইন্টারোগেটিভ, মানে প্রশ্নবাচক করতে হবে আমাদের। তো এটা কি আসবে, ক্যান আই, ক্যান আই এভার, নেভারটা এখানে চেঞ্জ হয়ে এভার আসবে, ক্যান আই এভার ফরগিভ ইউ, ফরগিভ ইউ। তো এখানে কোশ্চেন যখন আমরা প্রশ্নবাচক করব তখন কিন্তু এই ক্যানটা সামনে চলে আসবে, সাবজেক্টের আগে চলে আসবে, আর নেভারটা তখন এভার হয়ে যাবে। তো আমি কি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো, আমি কি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো, এটা হচ্ছে মিনিং আসবে। বি দাগ দেখো, মেনি অফ আস ডু নট নো টু সুইম অ্যাট অল, কারেক্ট দ্য কারেক্ট দ্য এরর ইন ইট। তো এখানে কি আসবে, এখানে মেনি অফ আস, মেনি অফ আস ডু নট নো, আমাদের মধ্যে অনেকেই জানে না কিভাবে সাঁতার কাটতে হয়, কিভাবে। তো মেনি অফ আস ডু নট নো হাউ টু সুইম আসবে, কেমন করে সাঁতার কাটতে হয়। মেনি অফ আস ডু নট নো হাউ টু সুইম অ্যাট অল। ঠিক আছে, তাহলে এখানে এই হাউটা মিসিং ছিল, ওই জন্যে
এইটা আমাদের হাউটা এখানে আসলে হাউ টু সুইম, তাহলে এটা কারেক্ট সেন্টেন্স হবে। সি এর দাগ, মাই আঙ্কেল সেড মে ইউ সাকসিড ইন দ্য এক্সামিনেশন, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তো এটাকে আমাদের এটা ডাইরেক্ট করা আছে, তো এটাকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। তো দেখো এটা উইশ করছে, মানে আঙ্কেল উইশ করছে যে তুমি পরীক্ষায় সফল হও, তাহলে কি আসবে? মাই আঙ্কেল উইশড, WISHED, উইশড দ্যাট, কি উইশ করছে এখানে? আমি, তাহলে এখানে ইউ বলছিল মানে এটা আমি হবে, আই হবে, আই আই মাইট, মেয়েটা মাইট হয়ে যাবে, MIGHT, মাইট সাকসিড, ED, সাকসিড ইন দ্য এক্সামিনেশন, ইন দ্য এক্সামিনেশন। ঠিক আছে, তারপরে ডি এর দাগ, হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট অ্যাপোলজি ফর হিজ মিস্টেক, টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। তাহলে সে এতটাই গর্বিত যে সে তার ভুলের জন্য কোনো ক্ষমা চাইবে না, তাহলে কি আসবে? হি ইজ হি ইজ টু প্রাউড, টু প্রাউড টু টু প্রাউড টু অ্যাপোলজি ফর হিজ মিস্টেক, অ্যাপোলজি ফর হিজ মিস্টেক। ঠিক আছে, তাহলে এটা আমাদের কিন্তু সিম্পল সেন্টেন্স হয়ে গেল, এটা আম, এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তারপরে ইদারের কোশ্চেনে কি বলছে? আই ফাউন্ড আই ফাউন্ড হিজ মাদার লুকিং ভেরি আপসেট, মেক ইট কমপ্লেক্স। তো এবার এটাকে কমপ্লেক্সে করতে বলছে, কমপ্লেক্স সেন্টেন্সে। তো দেখো আমি আমি দেখেছিলাম যে তার মা খুবই হতাশ ছিল, তাহলে এখানে আসবে আই ফাউন্ড দ্যাট হিজ মাদার, এখানে দ্যাট দিয়ে যুক্ত হলো মানে এটা কনজাংশন আসলো মানে এটা কমপ্লেক্স হচ্ছে। আর এখানে দুটো সেন্টেন্স যুক্ত হচ্ছে, দ্যাটের আগে আর দ্যাটের পরে। আই ফাউন্ড দ্যাট হিজ মাদার ওয়াজ লুকিং ভেরি আপসেট। ঠিক আছে, তাহলে আমাদের সব কটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে এই অবধি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।